একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার। পিআর পদ্ধতিতে হতে পারে উচ্চকক্ষ, কার্যক্রম নিষিদ্ধ, দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। রাজধানীর সূত্রাপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা, মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। আমরা খুঁজে পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। যখন শুনতে পারলাম যে আমাদের জজকোর্টের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ, ঠাকুরগাঁয়ে আশ্বাস মির্জা ফখরুলের। কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত। কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায়। এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের, বেশ কয়েকজন আহত। অনেক লোক মারধর করলো, আর একটা লোক গুলি করে মাইরে ইলাইছে। আমার স্বামীর মৃত্যুর বিচার চাই, আমি আগে ফাঁসি চাই, এলাকায় শান্তি চাই, অশান্তি চাই না। পূর্বের মতোই গাজীপুরে 5 আর বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখল হাইকোর্ট। ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায়। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে এসেছেন হামজা চৌধুরী। কাল আসবেন সমিত। 18 নভেম্বর ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র 4 মিনিটে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায়। এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুপক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে সরকার। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না। জানিয়েছেন, জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান। তিনি বলেন, নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত 17 অক্টোবর, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ নিয়ে সংকট কাটেনি। যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত, তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত। এ অবস্থায় গত 3 নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। কিন্তু 7 দিনের সময় পেরোলেও দলগুলো এ নিয়ে একসাথে বসেনি, হয়নি একমত। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকার। সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সরকার পিআর পদ্ধতির বিষয়টিও বিবেচনা করছে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই মন রক্ষা হবে, এনসিপিও নমনীয় বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ উপদেষ্টা এক্ষেত্রে এখনই মন্তব্য করতে না চাইলেও বলেন, জনগণের আশা ও রাজনৈতিক দলগুলোর মনোভাব এক্ষেত্রে প্রাধান্য পাবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার
কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে, সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছি, সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে। সংবিধান আদেশ জারি ও গণভোট অধ্যাদেশের বিষয়ে আগামী বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে কি সিদ্ধান্ত হচ্ছে? এর জবাবে রিজওয়ানা হাসান বলেন, দ্রুতই অবস্থান স্পষ্ট করবে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যে সকলেই মিলে একসাথেই কাজ করব যেহেতু আমরা, কিন্তু আমাদের কাছে এখনো ক্যাবিনেটের এজেন্ডাটা আসেনি এবং এগুলো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বেশ সংবেদনশীল বিষয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সনদ ও নির্বাচনের পাশাপাশি রাজনীতি উত্তপ্ত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় নিয়েও এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে, ঝটিকা মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিরতা নেই, তবে সরকার সতর্ক। বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে, সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। পরিবেশ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে, মোহাম্মদপুরে প্রবর্তনা শোরুম সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাত থেকে সকালের দিকের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল দলটির। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। সোমবার রাত 2:43 সিসি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন। মুহূর্তেই ককটেল দুটি বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় অভ্যর্থনায় লেখা ফটক। একই কায়দায় সকাল 7টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুজন। তবে এই 2 ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে ভোর 5টা ও 6টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাস দুটি দাঁড়ানো অবস্থায় ছিল। আগুনে 2টি বাসই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তারা। রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপির ডিসি মিডিয়া জানান, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। সিসি ফুটেজে ককটেল নিক্ষেপকারীদের দেখা যাচ্ছে। তাদের গ্রেফতার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এর আওতায় নিয়ে আসতে পেরেছি। রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায়ের দিন নির্ধারণ হবে 13 নভেম্বর। দিনটি ঘিরে নাশকতা এড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্ট আপিল বিভাগের বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করে থাকেন। এখানেই দেশের বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ মামলা সহ কয়েক লাখ নথি সংরক্ষিত হয়েছে। সম্প্রতি জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সুপ্রিম কোর্ট ও বিশেষ কোর্ট নিরাপত্তা বিভাগ, শাহবাগ থানার ওসি এবং প্রবেশপথ সংলগ্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন। মামলার হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সকাল 11টা ছুঁই পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুতই পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সে সময়ের বিস্তারিত। পরিবার বলছে, সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মামুনের। শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। উনি এখানে আসছে ভাইয়া পড়ে হাজিরা দেওয়ার জন্য। তারেক সাইদ মামুনকে ফোন দেওয়ার চেষ্টা করে কয়েকবার কল দেয়, রিং বাজে কিন্তু কেউ রিসিভ করতেছে না। তখন যখন শুনতে পারলাম যে আমাদের জজ কোর্টের মূল ফটকের বাহিরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের পরিবারের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এই হত্যার সাথে জড়িত। 2023 সালের সেপ্টেম্বরেও তাকে হত্যার চেষ্টা করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তি আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে চলছিল বিরোধ। তো আমরা খুঁজে পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। ওই সিঙ্গেল করে এক একটা করে স্লট পাচ্ছি, এগুলোকে আমরা জোড়া লাগাবো যখন, তখন হয়তো বলতে পারবো। পুলিশ আরো জানায়, শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মী আব্দুল হাকিম হত্যা মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাউজান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার জানিয়েছেন, বালুমহলের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। হাকিম হত্যায় 15 জন সম্পৃক্ত ছিল, যাদের মধ্যে 6 জন মূল কিলিং মিশনে সরাসরি অংশ নেয়, যারা মূলত ভাড়াটে খুনি এবং টাকার বিনিময়ে টার্গেট কিলিং করত। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি চায়না রাইফেল, একটি শটগান, গুলি ও মাদক উদ্ধার করা হয়, যার মধ্যে গত বছরের 5 আগস্ট থানা থেকে পুলিশের লুণ্ঠিত একটি অস্ত্রও রয়েছে। রাউজানের একটা বড় অংশ রয়েছে, এর বাইরে কিছু হাটহাজারেরও কিছু অংশ রয়েছে। আমরা মোটামুটি যারা এই কিলিং মিশনে অংশগ্রহণকারী সবাইকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এই যে 4টি পিস্তল দেখেছেন, বিদেশি পিস্তল, এবং আরেকটি হচ্ছে রিভলভার, এই সবগুলোই তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে। এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে। ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের মূল কাণ্ডারি ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা। তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ধানের শীষ আপনাদের পাশে আছে। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সফরের দ্বিতীয় দিনে বড়দেশ্বরীতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মূল কাণ্ডারি ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, হতাশ হবেন না, আপনাদের পাশে আছে ধানের শীষ।
এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো। তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এর আগে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের। একটি পক্ষ ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? এছাড়া সদরের রুহিয়া ইউনিয়নেও দলীয় কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংকট সমাধানে বিএনপি ডাকলে একসাথে বসবে জামায়াত। আলোচনার মাধ্যমে সমাধানে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে পুরনো পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় আজাদ জানান, আগামীকাল জামায়াতের সমাবেশ থেকে দেশ ও জাতি একটি নির্দেশনা পাবে, সেই সাথে সরকারকেও একটি বার্তা দেয়া হবে। দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামীকালের সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করেন জামায়াতের এই নেতা। পল্টন মোড়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সমাবেশ। জনদুর্ভোগ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যেই এই সময় নির্ধারণ বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল, একদল ডাকলে আরেকদল আসে না, কখনো আবার একসাথে আলোচনা হয়, প্রকাশ্যে অথবা আনঅফিসিয়ালি হয়, কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনার ভিত্তিতে সলিউশন চেয়েছিলাম, সে পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান দিতে পারে নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের। কেননা এই দুই দলের রাজনৈতিক দাবি দেওয়ার কারণে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আটকে আছে, এমন দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নির্বাচনী ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু উপেক্ষা করা যাবে না। বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন তারা। এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। উপদেষ্টা পর্ষদের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপলুডু খেলছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সমগ্র বাংলাদেশ সংস্কারকে স্বাগত জানালেও বিএনপি তার বিপরীতে অবস্থানে আছে। জানান, ২৪-এর অভ্যুত্থান কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। 3টি আসন করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন 5টি বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 16 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটে 4টি নির্বাচনী আসন 1টি কমিয়ে 3টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে 4টি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন। বাংলাদেশে নেমে নেপাল ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ জানালেন হামজা চৌধুরী। ফ্লাইট মিস করায় 5 ঘন্টা দেরিতে নামেন পোস্টার বয়। মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন। এদিকে টিকিট বিক্রিতে রেকর্ড গড়ল বাফুফে।
18 নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচে সাধারণ গ্যালারির 18,000 টিকিট মাত্র 4 মিনিটে সোল্ড আউট। নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয়। সোমবার বিকেল 5:12 নামে তাকে বহনকারী বিমান। বেলা 12টায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় 5 ঘন্টা পর বাংলাদেশে আসলেন হামজা। এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে। মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন। বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই, এশিয়াতে এমন নজির আছে কিনা খুঁজতে হবে। 4 মিনিটেই ভারত ম্যাচের সাধারণ গ্যালারির 18,000 টিকিট সোল্ড আউট। প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি, 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। টিকিট ছাড়ার 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে ছিল। তো 10,200 দর্শক যদি 2টা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন? 10,200 যদি 2টা টিকিট করে অলরেডি সোল্ড হয়ে যায়। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই? আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? তবে অনেকেই টিকিট না পাওয়ায় ক্ষোভে টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এই টিকিট কিনতে প্রায় 21,000 মানুষ আগে থেকেই নিজেদের ইমেল দিয়ে রেখেছিলেন। দর্শকের চাহিদা অনেক বেশি। আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত 22,200 না কত, ওটার ভিতরে গ্যালারিতে মাত্র 18,000 কত দর্শক। তো আমাদেরও তো ক্যাপাসিটি লিমিটেড। দর্শকের চাহিদা আছে। আমরাও খুব দুঃখিত যে আমরা বড় কোনো স্টেডিয়াম পাচ্ছি না। বাট ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে আমরা গবেষণা করব যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয়, আমাদের যেন একটা নিজেদের মাঠ থাকে, আমাদের যেন নিজেদের একটা সিস্টেম থাকে। সোমবার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ম্যাচের আগে মঙ্গল ও বুধবার মোট 2টি অনুশীলন সেশনে হামজাকে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। সমিত সোমা আসবেন মঙ্গলবার রাতে। সমিত আসার আগেই বাংলাদেশে আসবে 13 নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয়। দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও দেয় 2 পক্ষ। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। ভোরের আলো ফুটতেই একের পর এক ককটেল বিস্ফোরণ, চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া। পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির 2 গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে। উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এরই জেরে আবারও সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের 2 জন। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মিরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে, পরে হেরে উনতে গুলি করছে। অনেক লোক মানে কইতে মুখোশ পইরা হেলমেট পইরা অনেক লোক আমাকে মোলাকান্দি ইউনিয়নের ভিতরে আমার কংসপুরা গ্রামে চডুমুরা গ্রামে 2টা অনেক লোক মারধর করলো, আর একটা লোক গুলি করে মাইরে ইলাইছে। এ নিয়ে এলাকাটিতে 7 দিনের ব্যবধানে খুন হলো 2 জন। এর আগে গত 3 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ান নামের এক যুবক। বারবার সহিংসতায় আতঙ্কিত এলাকাবাসী। যথাযথ বিচার ও শাস্তি চায় স্থানীয়রা। কয়েকদিন পর পরে ঝগড়া লাগে। আমাকে বাড়িতে রাস্তা লাগে সাপ দেখেন কি করছে, গুলি মুলি কইরা। বাচ্চা নিয়ে আমরা অনেক ডরে থাকি, ভয়ঙ্কর ভিতরেই আছি আমরা। আমার স্বামীর মৃত্যুর বিচার চাই, আমি আগে ফাঁসি চাই। আমরা এলাকায় শান্তি চাই, অশান্তি চাই না। আল্লাহ যেমনি শান্তি রাখুক, শান্তি চলতে চাই। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর মধ্যে এলাকা ছেড়েছে 2 পক্ষের লোকজন। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই এলাকা থেকে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আমাদের যে তৎপরতা রয়েছে তাতে এর পরবর্তীতে আর এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে। নিহত আরিফ চরডুমুরিয়া এলাকার খবির মিরের ছেলে। গুলিবিদ্ধ ইমরানকে নেওয়া হয়েছে ঢাকায়। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।
দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য চেয়েও চিঠি পাঠিয়েছে সংস্থাটি। জানিয়েছে, বেনজির পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ আরও কয়েকটি দুর্নীতির মামলা তদন্তাধীন আছে। বেনজির আহমেদ ছিলেন পুলিশের সাবেক প্রধান। সেই ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন অডেল সম্পদ, অত্যাধুনিক ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্ট সবই আছে তার। বিদেশেও আছে তার প্রচুর সম্পদ। এসব অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার চার্জশিট সোমবার অনুমোদন দিয়েছে কমিশন, যেখানে তার বিরুদ্ধে 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। 11,43,576 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করত দুর্নীতি দমন কমিশন আসামি বেনজির আহমেদের নামে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, বেনজিরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় সম্পদ রয়েছে ব্যবসায়িক বিনিয়োগও। এসব বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে দেশগুলোতে পাঠানো হয়েছে চিঠি। বেনজির আহমেদের নামে আমেরিকা, কানাডা, ইউকে সহ বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পদ এবং বর্ণিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের সাক্ষ্য প্রমাণের জন্য MLR প্রেরণ করা হয়েছে। এদিকে অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে 22 কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। এই অভিযোগে ব্যাংকের সাবেক 2 MD সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামসুল আলম সহ 9 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে প্রতিষ্ঠানটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। উচ্চ ট্যারিফের কারণে বাংলাদেশে পণ্য রপ্তানিতে জটিলতা বাড়ে। তাই এই বিষয়ে একটি সুস্পষ্ট ও সুবিধাজনক নীতি প্রণয়নে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত। ট্যারিফ মুক্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেও জোর দেন তিনি। সকালে বাংলাদেশ ইতালি সম্পর্ক উন্নয়নে এক সেমিনারে কথা বলেন তিনি। আলোচনায় মূলত অবৈধ অভিবাসী ও পারস্পরিক ব্যবসায়িক নানান জটিলতা তুলে ধরেন আন্তোনিও আলেসান্দ্রো। বলেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই কম হওয়ায় অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেওয়ার ঘটনা বাড়ছে। এছাড়া স্বচ্ছ ও নির্ভেজাল কাগজপত্র পেতেও অনেক সময় নানান ভোগান্তিতে পড়েন বিদেশি বিনিয়োগকারীরা। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বানও জানান অ্যান্টনিও। I think that opening up the barriers, the fees, tariff and non-tariff barriers is good. It's good and it's good because it obliges your domestic sector to be more proactive and more productive. 3টি ধার্য তারিখের পর সোমবার জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিন সাক্ষ্য দেন আবু সাইদকে হত্যার প্রত্যক্ষদর্শী বেরোবি শিক্ষার্থী আকিব রেজা খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্যতে আবু সাইদকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, গুলি লাগার পর আবু সাইদের বন্ধু আয়ান ও তার বন্ধু রনক তাকে বাঁচানোর চেষ্টা করেন। তখন আবু সাইদকে নির্বিচারে গুলি করতে থাকে পুলিশ সদস্যরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য দিলেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান সহ 2 জন। এদিন শিক্ষার্থীদের উপর ডিএমপি কমিশনারের লেথেল উইপেন ব্যবহারের ওয়্যারলেস বার্তার রেকর্ডিং তুলে ধরা হয়। আবু সাইদ হত্যাকাণ্ড দুটো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে, ত্রুটি বিচ্যুতি দেখতে হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া মামলার, যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে। এই মুহূর্তে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ
শামসুদ্দিন মাসুদ বলেন, সরকারের আশ্বাসের লিখিত বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত তাদের দেয়া হয়নি, তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, কোথাও কর্মবিরতি স্থগিতের কোনো ঘোষণা দেয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। প্রজ্ঞাপন বাস্তবায়ন হওয়ার পর্যন্ত হাতে পাওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার অবস্থান করব। অনেক শিক্ষক আর কি তাদেরকে বিভিন্নভাবে নার্সিং করার চেষ্টা করছেন। আমরা এরপরেও যদি আমাদের ঘাটতি থেকে যায়, আমরা প্রয়োজনে অন্যদিন আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করব। যারা 8ম শ্রেণীর বাস ড্রাইভার তারা চলে গেছে 12তম গ্রেডে, যারা 900 তারা প্রমোশন পেয়ে চলে গেছে আপনার 10ম গ্রেডে। অথচ আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টে আমি ডাবি থেকে অনার্স ইংলিশে করে আসছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোনো প্রমোশন নেই। রাষ্ট্র যত তাড়াতাড়ি আমাদের দিবে আমরা তত তাড়াতাড়ি ফিরে যাব। কুমিল্লা 14 গ্রামে ট্রাক, সিএনজি, অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, 14 গ্রাম থেকে লাকসামের দিকে যাচ্ছিল দ্রুতগামী ট্রাকটি, অপরদিকে লাকসাম থেকে 14 গ্রামের দিকে যাচ্ছিল যাত্রীবাহী সিএনজি অটোরিকশা দুটি। 14 গ্রাম লাকসাম সড়কের ফেলনা গ্রামে পৌঁছলে যানবাহনগুলোর ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশায় থাকা 3 যাত্রী নিহত হন। আহত হন আরও 5 জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় তাদের। তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও 6 জন। বিকেলে উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধ শতাধিক দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচা বাজার সড়কের একটি মার্কেটে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এ সময় মোহাম্মদ আলী নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়। দগ্ধ হয় আরও 6 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে হোয়াইট হাউস। আজ ওভাল অফিসে বহুল প্রতীক্ষিত মার্কিন ও সিরীয় প্রেসিডেন্টের বৈঠক। সৌদি আরবে প্রথম দফা আলোচনার পর এবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন আহমেদ আল শারা। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রপ্রধান। মিলতে পারে আরও নিষেধাজ্ঞা থেকে মুক্তি। একসময় যে হোয়াইট হাউস থেকে নির্ধারিত হয়েছিল মাথার মূল্য, এখন সেখানেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বসবেন বৈঠকে। যারা একসময় রেড অ্যালার্ট জারি করেছিল, তাদের সঙ্গেই সময় কাটছে হেসে খেলে। ঐতিহাসিক সফর ঘিরে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন জঙ্গি গোষ্ঠীর সদস্য থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বনে যাওয়া আহমেদ আল শারা। প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাই পুরো বিশ্বের নজর এখন হোয়াইট হাউসের দিকে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, যার অর্থ আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে পারে দেশটি। এ ব্যাপারে অতীতেও কয়েকবার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। নিরাপত্তা চুক্তির ইঙ্গিত দিয়েছে উভয় পক্ষ। দামেস্কের বিমান ঘাঁটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। আর জঙ্গি গোষ্ঠী আইএস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কথা সিরিয়ার। এছাড়া আসাদ সরকারের আমলে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে দামেস্ক। এর আগে সিরিয়ার ওপর থেকে একাধারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবারের বৈঠকের পর আলোচিত সিজার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটি প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।